আমরা লেকচার 39 শুরু করব আর লেকচার 39 এটা পার্ট সি। আমাদের যে টপিকটা হবে সেটা ইউটেকটিক, পেরিটেকটিক এবং ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামটা ডিসকাস করব। তোমরা আপাতত বুঝতে পেরেছো যে কিভাবে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে ডিফারেন্ট ফেজ ডায়াগ্রামস আসে এবং সেখানে কনসিডারেশনসগুলো কী ছিল, যে আমার ওমেগা ভ্যালুটা, যেটা ইন্টারঅ্যাকশন প্যারামিটার ভ্যালুটা, সেটা আমার ডিফারেন্ট ছিল। যেমন কোনো ক্ষেত্রে ওমেগা এল এবং ওমেগা এস দুটোই 0 ছিল, কোনো ক্ষেত্রে ওমেগা এসটা নেগেটিভ ছিল, ওমেগা এলটা পজিটিভ ছিল। এরকম করে আমরা 4টে কন্ডিশনস দেখেছিলাম এবং সেই কন্ডিশনসগুলোর মধ্যেও টুইক করা যায়। কীরকম টুইক করা যায়, কীরকম চেঞ্জ করা যায়? আমি ওমেগা এলটাকে যদি পজিটিভ ধরি, আমি কম পজিটিভ ধরতে পারি অথবা বেশি পজিটিভ ধরতে পারি। সেম ওয়ে আমি ওমেগা এসটাকেও সেভাবে ধরতে পারি। এরকম করে বিভিন্ন ফেজ ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। এরকম করতে করতে আমরা ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে এসেছিলাম এবং ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে আমরা দুটো ভেরিয়েন্স দেখেছিলাম। একটা হচ্ছে সেম ক্রিস্টাল স্ট্রাকচার হবে বাইনারিতে এ আর বি এর, আর একটা হচ্ছে এ আর বি দুটো ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার হবে। যদি সেম হয় তাহলে S1 S2 হবে টার্মিনাল সলিড সলিউশন দুটো, আর যদি ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার হয় তখন আলফা বিটা হবে। আর একটা জিনিস আমরা দেখেছিলাম যে যখন আমরা ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম ড্র করছি তখন আমরা টি নট যে লাইনটা সেটাও ড্র করতে পেরেছিলাম। সেখান থেকে দেখেছিলাম যে লিকুইডটা মেটাস্টেবল হতে পারে বিলো ইউটেকটিক টেম্পারেচার, এবং সেখান থেকে আমরা ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামে অ্যানালজি ড্র করেছিলাম। সেখানে একটাই অ্যানালজি ছিল, ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামেও দুখানা টার্মিনাল সলিড সলিউশন থাকবে, আর যে লিকুইড ফ্রি এনার্জি লাইনটা তার বদলে আরেকটা ডিফারেন্ট সলিড সলিউশনের লাইন হবে। সেই ব্যাপারটা আরেকটু ডিসকাস করা যাক, তাহলে আমাদের একটু ভালো করে বোঝা যাবে ইউটেকটিক এবং ইউটেকটয়েডের ডিফারেন্সটা। তা আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইউটেকটিক, পেরিটেকটিক এবং ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামস, এবং আজকে আমরা এইগুলোর কয়েকটা এক্সাম্পলও, প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেব। ঠিক আছে? তা আমাদের যেটা হচ্ছে বাইনারি সিস্টেম, আর এখানে আমরা নিচ্ছি এ এবং বি। এনএ এনবি হচ্ছে দুটো এলিমেন্টের নাম্বার অফ অ্যাটমস, সেটা অ্যাভোগাড্রো নাম্বার দেয়। আর যদি মোল ফ্র্যাকশন ধরে করি এক্সপি, এক্সএ এবং এক্সপি, সেটা 1 মোল হবে। টেম্পারেচার, প্রেশার 1 অ্যাটমসফিয়ার সবসময়, কিন্তু টেম্পারেচারটা আমরা ভ্যারি করব। কিন্তু যখন ফ্রি এনার্জি কম্পোজিশন ড্র করব এবং সেখানে ফ্রি এনার্জি কম্পোজিশন হচ্ছে আমরা শুধু G2 ভার্সেস XB ড্র করব, তাই তো? G2 মানে সলিড সলিউশন কিংবা লিকুইড সলিউশনের আমরা ফ্রি এনার্জিটাকে G2 ধরেছি, এবং G2টা হচ্ছে G1 প্লাস ডেল জি মিক্স, আর G1টাকে আর আমরা কনসিডার করব না। G1টা হচ্ছে XA GA নট প্লাস XB GB নট, আর ডেল জি মিক্সটা হচ্ছে ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স, আর ডেল এস মিক্সটা হচ্ছে মাইনাস আর XA ln XA প্লাস XB ln XB, আর ডেল এইচ মিক্সটা হচ্ছে ওমেগা XA XB। আমরা যখন এইটা প্লট করব তখন প্রেশারটাও কনস্ট্যান্ট রাখবো, টেম্পারেচারটাও কনস্ট্যান্ট রাখবো, এবং ডিফারেন্ট টেম্পারেচারে সেম প্রেশারে আমরা এই প্লটটা করতে থাকবো G2 ভার্সেস XBর, এবং দেখব যে কমন ট্যানজেন্ট কোথাও আসছে কিনা এবং ফেজ ইকুইলিব্রিয়াম আসছে কিনা। সেইভাবেই আমরা ডিফারেন্ট ফেজ ডায়াগ্রামগুলো ড্র করেছি। আরেকটা জিনিস আমরা যেটা বলে রাখছি সেটা হচ্ছে যদি সলিড সলিউশন হয় সেটা ব্লু দিয়ে ড্র করব, আর যদি লিকুইড সলিউশন হয় সেটা গ্রিন দিয়ে ড্র করব। ওকে? আর যখন আমি ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামে যাব, ইউটেকটয়েড, তখন আমি
তিনটে সলিড সলিউশন আসবে আলফা, বিটা এবং গামা। সেখানে গামাটাকেও আমরা গামার সলিড সলিউশনের যে G2 লাইনটা ড্র করব সেটাও কিন্তু গ্রিন দিয়ে ড্র করব। ঠিক আছে, এটা গামা ফেজ, আর এগুলো সবই সলিড সলিউশন। ফাইন। আর আমরা যে ফেজ ডায়াগ্রামটা ড্র করব সেটার এক্সপি ভ্যারি করব 0 থেকে 1 পর্যন্ত। এক্সট্রিম রাইটে থাকবে এক্সপি ইকুয়াল টু 1, এক্সট্রিম লেফটে থাকবে এক্স এ ইকুয়াল টু 1, মানে বাঁ দিকটা পিওর এ এবং ডান দিকটা পিওর বি। আমি যদি মেনশন নাও করি তোমরা ওটা কিন্তু অ্যাসাইন করে নিও। ঠিক আছে, তা আমরা যখন ইউটেকটিক এবং ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রাম দেখেছি, আমরা গত ক্লাসের শেষে কিছুটা ডিসকাস করেছিলাম। ইউটেকটিক ফেজ ডায়াগ্রামটা হচ্ছে এক্সপি ভ্যারি করছে এখানে আলফা, এখানে বিটা, এটা লিকুইড, আলফা প্লাস লিকুইড, লিকুইড প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটা। এইটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, আর এইটা হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার টিই, আর এই কম্পোজিশনটা আমরা হচ্ছে ইউটেকটয়েড ইউটেকটিক কম্পোজিশন এক্সি। এটা হচ্ছে টিএমবি মেল্টিং পয়েন্ট অফ বি, আর এটা মেল্টিং পয়েন্ট অফ এ। করেসপন্ডিংলি যখন আমরা ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামটা ড্র করেছিলাম সেটা এরকম ছিল। এরম ছিল। তা সেখানে এইখানে হয়ে গেছিল গামা, এটা আলফা, এটা বিটা, আলফা প্লাস গামা, গামা প্লাস আলফা, বিটা, আলফা প্লাস বিটা। আর এই পয়েন্টটা হচ্ছে ইউটেকটয়েড পয়েন্ট। এইটা হচ্ছে টি ইউটেকটয়েড টেম্পারেচার, আর এটা হচ্ছে এক্স ইউটেকটয়েড কম্পোজিশন, এখানেও এক্সপি দিকে ভ্যারি করছে। তো এই দুটো পয়েন্ট আমরা তখনও কিন্তু দেখাইনি। এই দুটো পয়েন্টকে আমি বলতে পারি ইকুইলিব্রিয়াম পয়েন্ট অথবা টি ট্রান্সফরমেশন পয়েন্ট গামা আলফা, গামা টু আলফা, আর এইটা হচ্ছে টি ট্রান্সফরমেশন পয়েন্ট গামা টু বিটা। তা আমি এটাকে গামা বিটা লিখতে পারি। এটা কি করে আসছে? এটাকে আমি এইভাবে দেখাতে পারি, পিওর স্টেটে এটা টেম্পারেচার, এটা জি, আমি গামার একটা ফ্রি এনার্জি লাইন ড্র করতে পারি, এটা গামার ফ্রি এনার্জি লাইন। আর আমি দেখছি এই ট্রান্সফরমেশন গামা টু বিটা ট্রান্সফরমেশনটা হায়ার টেম্পারেচারে রয়েছে কম্পেয়ার টু গামা টু আলফা ট্রান্সফরমেশন টেম্পারেচার। তাহলে আমি এইভাবে ড্র করতে পারি, এটা হচ্ছে বিটার লাইন আর এটা হচ্ছে আলফা লাইন। ওকে, এটা হচ্ছে জি আলফা, দিস ইজ জি বিটা, আর এটা হচ্ছে জি গামা। তো যে করেসপন্ডিং টেম্পারেচারগুলো হচ্ছে টি আর গামা বিটা, এটা হচ্ছে টি আর গামা আলফা, আর আর হচ্ছে আমি টি আরটা হচ্ছে ট্রান্সফরমেশন টেম্পারেচার। আর ডেফিনেটলি এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বাঁদিকে যে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম, এটা হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম,
আর এটা হচ্ছে ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রাম। ফাইন। আর এই দুটো ক্ষেত্রেই আমরা বলেছিলাম যে লিকুইড থেকে যখন দুটো টার্মিনাল সলিড সলিউশন আলফা বিটা বেরিয়ে আসছে তখন আমার ইউটেকটিক টেম্পারেচারে 3 ফেজ ইকুইলিব্রিয়াম আসছে এবং ইউটেকটিক পয়েন্টের যদি আমি এফ ক্যালকুলেট করি মানে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হবে সি মাইনাস পি প্লাস 1, এটা সি হচ্ছে 2, পি হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু 0, এটা করেসপন্ড টু ইউটেকটিক পয়েন্ট। সেরকমই ইউটেকটয়েড পয়েন্টে যদি দেখি সেখানেও কিন্তু আমি দেখব 3টে ফেজ ইকুইলিব্রিয়ামে আসবে, গামা আলফা এবং বিটা। সেম ইকুয়েশন আমি রাখতে পারি ফেজ রুলের 2 মাইনাস 3 প্লাস 1 0। এখানে কম্পোনেন্ট এ বি আর ফেজ হচ্ছে 3 গামা আলফা এবং বিটা। আর এই দুটোর ক্ষেত্রেই ইউটেকটিক এবং ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রেই আমরা দুটো যে টার্মিনাল সলিড সলিউশন আসছে আলফা এবং বিটা সেই দুটোর ক্রিস্টাল স্ট্রাকচার ডিফারেন্ট, তাই তো? তা আমাদের যদি আমি ইউটেকটিক ফেজ ডায়াগ্রামের টেম্পারেচারটা আমি যদি মেল্টিং টেম্পারেচারটা যদি আমি করেসপন্ডস করতে পারি, কিভাবে করতে পারি আমরা আগেও দেখিয়েছি। আমরা জি এখানে টেম্পারেচার হবে পিওর মেটালের, এটা টি এটা জি। আমি তখন কি করেছিলাম, এটা টি এম বি, এটা হচ্ছে টিএমএ। তোমরা পুরনো লেকচার দেখে বুঝতে পারবে যে কি করে এই টিএমএ এবং টিএমবিটা আসছে, তাই তো? তার করেসপন্ডেন্স কিন্তু একই রকম রয়েছে, শুধু ডান দিকে যে ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামটা আছে সেটায় গামা থেকেই দুটো ফেজ আসছে এবং তাই জন্য দুটো গামার যে লাইনটা সে লাইনটা ফিক্স রয়েছে, ঠিক আছে, ওকে। কিন্তু এইখানে বাঁদিকে যে আমি জি ভার্সেস টিটা প্লট করেছি সেখানে লিকুইড লাইনটা ফিক্স নেই। তার কারণ হচ্ছে এ এবং বি এর দুটোরই কিন্তু লিকুইডের সিপি আলাদা হতে পারে, তাই জন্য দুটোর দুটোর লিকুইড লাইনটা কিন্তু ফ্রি এনার্জি লাইনটা কিন্তু আলাদা হতে পারে। এখানে ওপরটা হচ্ছে জিবি নট সলিড, এটা জিবি নট লিকুইড, আর এইটা হচ্ছে জি এ নট সলিড, জি এ নট লিকুইড, তাই তো? তো তাই জন্য দুটোর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, বাট আদারওয়াইজ তুমি যদি ফেজ ডায়াগ্রাম দুটো দেখো দুটোই কিন্তু সমান। এবারে দেখা যাক করেসপন্ডেন্স কী করে আসছে। আমি যদি ফ্রি এনার্জি কম্পোজিশন আমি 3টে টেম্পারেচারে ড্র করি, একটা টেম্পারেচার হচ্ছে আমি এটা নিলাম, এই টেম্পারেচারটা নিলাম, একটা নিলাম হচ্ছে টিইতে, আর একটা নিলাম এইখানে। এই 3টে প্লটে এবং এখানেও করেসপন্ডেন্স আমি ওই একই 3টে পয়েন্ট নিলাম, 3টে টেম্পারেচার। একটা হচ্ছে লিটল একটু ওপরে ইউটেকটয়েড টেম্পারেচারের ওপরে, একটা হচ্ছে এক্স্যাক্টলি ইউটেকটয়েড টেম্পারেচারে, আর একটা ইউটেকটয়েড টেম্পারেচারের নিচে। এই 3টে টেম্পারেচারে আমি যদি টেম্পারেচার দুটোকে দেখাই T1, T2 এবং T3, রাদার T2 দেখানোর দরকার নেই, আমি T1, TE এবং T2, এখানেও T1, TU অ্যান্ড T2। তো প্রথমে আমি ইউটেকটিক যে ফেজ ডায়াগ্রামটা সেই ক্ষেত্রে আমি ফ্রি এনার্জি কম্পোজিশনটা ড্র করে দেখি কেমন আসে। আমি 3টে টেম্পারেচারেই ড্র করব। এখানে XA equal to 1, XB equal to 1, XA equal to 1, XB equal to 1, এখানে এরকম আসবে।
এরকম একটা প্লট আসবে। আমি যদি এটা T1-এ আছে, T1 টেম্পারেচারে, আর এটা হচ্ছে G2L, এটা G2 বিটা, আর এটা হচ্ছে G2 আলফা। আমার কমন ট্যানজেন্টটা যেটা ড্র করেছিলাম, এখানে একটা কমন ট্যানজেন্ট, এখানে একটা কমন ট্যানজেন্ট, ফাইন। তো এই কম্পোজিশনগুলো পাচ্ছি, ইকুইলিব্রিয়াম কম্পোজিশনগুলো। এটা হচ্ছে XB কার কম্পোজিশন, আলফা ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড, XP লিকুইডের কম্পোজিশন ইন ইকুইলিব্রিয়াম উইথ আলফা, XP লিকুইডের কম্পোজিশন ইন ইকুইলিব্রিয়াম উইথ বিটা, এটা XB কম্পোজিশন অফ বিটা ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড। আর আমরা ফ্রি এনার্জি হায়ারার্কি থেকে বুঝতে পারি কোনখানে কোন জোনে কার ফ্রি এনার্জিটা লোয়েস্ট, সেই জোনে সেই ফেজটাই স্টেবল হবে। সেইভাবেই আমরা চারটে কম্পোজিশন পাচ্ছি। এই কম্পোজিশনটা হচ্ছে XB আলফা লিকুইড, এটা হচ্ছে XB লিকুইড আলফা, এটা হচ্ছে XB লিকুইড বিটা, আর এটা হচ্ছে XB বিটা লিকুইড। করেসপন্ডেন্স আসছে, বাঁদিকে আলফা ফেজ, এখানে আলফা প্লাস লিকুইড, এখানে লিকুইড, এখানে লিকুইড প্লাস বিটা, আর এদিকে বিটা। সেভাবেই এখানেও সেই একই আসছে। এই পর্যন্ত আলফা ফেজ, এই দুটোর মাঝখানে আলফা লিকুইড, এটার মাঝখানে লিকুইড, আর এটার মাঝখানে লিকুইড বিটা, আর এখানে বিটা ফেজ অনলি। এটা T1-এ ড্র করা হয়েছিল। এবারে T2-তে দেখা যাক। আমি ইউটেকটিকটাই দেখছি কিন্তু এখন। T2-তে কীরকম আসবে, মানে T মানে ইউটেকটিক টেম্পারেচারে। G2 লিকুইড, এটাকে গ্রিন দিয়েও লিখতে পারি, এটা G2 লিকুইড, এটা হচ্ছে G2 আলফা, এটা হচ্ছে G2 বিটা। তা আমি কমন ট্যানজেন্ট যদি ড্র করি দেখব এটাকে একটু নিচে নামাতে হবে। কমন ট্যানজেন্ট পেলাম, এটা হচ্ছে XE, এটা হচ্ছে XB কার কম্পোজিশন আলফা ইন ইকুইলিব্রিয়াম লিকুইড এবং বিটা, আর ওটা হচ্ছে XB বিটার কম্পোজিশন ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড অ্যান্ড আলফা। তাই এটা ইউটেকটিক টেম্পারেচারে হলো। আরেকটা টেম্পারেচার T2-তে যদি করি, তোমরা এটা কিন্তু সবসময় মাথায় থাকে যেন, আমি যদি মিসও করি তোমরা এটাকে নিয়ে নিও। বাঁ দিকে পিওর এ, ডান দিকে পিওর বি, আর XB ভ্যারি করছে। তাই এখানে হবে হচ্ছে লিকুইড লাইনটা এরম হলো, এটা হচ্ছে G2 লিকুইড, আর G2 আলফা ফেজগুলো এটা হচ্ছে G2 আলফা, এটা হচ্ছে G2 বিটা, এই লাইনটা, আর এইটা। তো এবারে কমন ট্যানজেন্ট যদি ড্র করি আমি দেখব এখানে পাচ্ছি
এটা হচ্ছে এক্স বি আলফা ইন ইকুইলিব্রিয়াম উইথ বিটা, এটা হচ্ছে এক্স বি বিটা ইন ইকুইলিব্রিয়াম উইথ আলফা। আর যদি এটা হচ্ছে T2-তে, তা T2-তে আমি ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে দেখছি যে আমার স্টেবল ফেজ যেটা দুটো হবে সেটা হচ্ছে আলফা এবং বিটা, এবং এর বাঁ দিকে থাকবে আলফা, মাঝখানে থাকবে আলফা বিটা, আর ডান দিকে থাকবে বিটা। এবং সমস্ত কম্পোজিশন রেঞ্জে লিকুইডটা কিন্তু আমি দেখছি যে মেটাস্টেবল হয়ে রয়েছে, কারণ লিকুইডের ফ্রি এনার্জিটা এই কমন ট্যানজেন্টের ফ্রি এনার্জির ওপরে আছে। এরকম একটা ডায়াগ্রাম পেলাম এবং সেই অনুযায়ী সেই পয়েন্টগুলো পাবো। আমি যদি ইউটেকটিক পয়েন্টটা দেখি তাহলে এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এক্স বি আলফা লিকুইড বিটা, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স বি বিটা লিকুইড আলফা। ওকে, আর এইটা হচ্ছে এক্সি। আর যদি আমি T2-তে যাই, এই কম্পোজিশনটা হচ্ছে এক্স বি আলফা বিটা, আর এই কম্পোজিশন হচ্ছে এক্স বি বিটা আলফা। আমার পুরো স্টেবল জোনগুলো পেয়ে গেলাম, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টটাও পেয়ে গেলাম। এখানে হচ্ছে এই পয়েন্টটা, ওকে, আর এখানে হচ্ছে এই পয়েন্টটা, তাই তো? তা আমরা সব কিছুই পেয়ে গেলাম এবং দেখলাম যে কোনখানে কোন ফেজটা স্টেবল হচ্ছে, এবং সেটা দেখার জন্য আমরা দেখেছি যে ফ্রি এনার্জি কার লোয়েস্ট ওই জোনে। আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যদি আমি T2-তেই দেখি, T2-তে কিন্তু লিকুইডটা মেটাস্টেবল যদি আমি এই দুটো পয়েন্ট ধরি, এই দুটো পয়েন্ট যদি ধরি, এই দুটো পয়েন্টের মাঝখানে কিন্তু লিকুইডটা ফ্রি এনার্জি কিন্তু সলিড দুটোর ফ্রি এনার্জির থেকে কম, কিন্তু ট্যানজেন্টের ওপরে। তার মানে এই দুটো পয়েন্টের মাঝখানে আমার লিকুইডটা মেটাস্টেবল হয়ে থাকবে, এবং এই লিকুইডটা এই দুটো পয়েন্টকে আমরা কম্পোজিশন ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামে কিন্তু লিখতে পারি। সেই দুটো আমরা দেখেছিলাম, এরকম একটা পয়েন্ট আসবে, এরকম একটা পয়েন্ট আসবে, আর সেই পয়েন্ট দুটো যদি আমি এক্সটেন্ড করি এরকম করে, দেখেছিলাম যে কিভাবে ওটা আসে। এই পিঙ্ক লাইনগুলো, ডটেড লাইনটা, এটা হচ্ছে T0 লাইন, T0 বাঁ দিকেরটা আলফার সঙ্গে আছে, তো আমি T0 আলফা বলতে পারি, ডান দিকেরটা বিটার সঙ্গে আছে, T0 বিটা বলতে পারি, ঠিক আছে? তো এরকম করে আমরা T0-এর কনসেপ্টটাও দেখেছিলাম, এবং T0-এর সঙ্গে একটা রিলেশন আছে। আমি দেখছি ইউটেকটিক টেম্পারেচারের নিচেও কিন্তু লিকুইডটা মেটাস্টেবল হয়ে থাকছে, এবং এইটার যদি আমি ডান দিকে যাই আমি দেখব, মানে আমি যদি ইভেন তাড়াতাড়ি কুল করলেও আমি দেখব যে লোয়েস্ট ফ্রি এনার্জি কিন্তু আমার সলিডেট রয়েছে, সেখানে সলিড ট্রান্সফর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমি যদি এই দুটোর মাঝখানে দেখি আর এইটার বাঁদিকে দেখলেও দেখব যে আমার সলিডের ফ্রি এনার্জিটা সবসময় কম, কিন্তু এই দুটোর মাঝখানে যেহেতু সলিডের ফ্রি এনার্জি, এই দুটোর মাঝখানে যেহেতু সলিডের ফ্রি এনার্জি লিকুইডের ফ্রি এনার্জি থেকে G2 বিটা এবং G2 আলফার ফ্রি এনার্জি, এই দুটো পয়েন্টের মাঝখানে আমি যেহেতু লিকুইডটা কম, লিকুইড কিন্তু মেটাস্টেবল হয়ে থাকতে পারে। এবং আমি যখনই এটার নিচে এটা রয়েছে, কিন্তু আমার ফাইনালি আমার আলফা বিটাতে ভেঙে যাবে। যদি কুলিং রেট আমি বেশি করি তাহলে কিন্তু এই আলফা বিটায় ভাঙতে পারবে না। তার কারণ হচ্ছে যে এই আলফা বিটা ভেঙে যাওয়ার কারণ, এই দুটো আলফা বিটাতে ভেঙে যেতে গেলে আমার কি লাগবে, একদিকে এ সরে আসবে, একদিকে বি চলে যাবে, তার জন্য ডিফিউশন লাগে, আর এইখানে লং রেঞ্জ ডিফিউশন লাগে। এই লং রেঞ্জ ডিফিউশনের জন্য সময় লাগে। যদি কুলিং রেট বেশি করি, মানে ফাস্ট কুলিং রেট করি, তাহলে আমি সময় পাবো না, ডিফিউশন হবে না, লিকুইডটা স্টেবল হয়ে পড়ে থাকবে, এবং তখন কিন্তু লিকুইডটা গ্লাসে ট্রান্সফর্ম হতে পারে। সেটা আমরা আগে দেখেছিলাম। তা সেটা আমাদের আলোচ্য বিষয় না, আমরা অত বেশি আলোচনা করব না ওটা নিয়ে। জাস্ট বলার জন্য বলা হলো যে অনেক সময় এরকম ফেজ ডায়াগ্রাম তোমরা দেখবে যে T0 বলে একটা ডটেড লাইন টু ফেজ জোনের মধ্যে রয়েছে। এবারে দেখা যাক এই তিনটে টেম্পারেচারে আমার করেসপন্ডেন্স আছে কিনা ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামে। এই G2L-টাকে যদি আমি গামা করে নিই, গামা ধরে নিই,
আমি দেখব যে সেখানেও করেসপন্ডিং কম্পোজিশনগুলো আমি পেয়ে যাব। এই কম্পোজিশনগুলো সব পেয়ে যাব, ঠিক আছে। এবং সেই কম্পোজিশনগুলো এইখানে যে লিকুইডটা লিখেছি না সব জায়গায়, ওই লিকুইডটার বদলে আমি শুধু গামা বসিয়ে দেবো, তাহলেই সেই কম্পোজিশনগুলো পেয়ে যাব। তার মানে দেখা যাচ্ছে কি মানে 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে, কিন্তু একটার ক্ষেত্রে আমার লিকুইড থেকে দুটো ফেজে ভেঙে যাচ্ছে আলফা বিটাতে, আর একটা ক্ষেত্রে গামা থেকে গামা সলিড সলিউশন থেকে দুটো ফেজে ভেঙে যাচ্ছে আলফা বিটা, ঠিক আছে। তাই ইউটেকটয়েড পয়েন্টে যদি আমি দেখি ইনভ্যারিয়েন্ট পয়েন্ট তো হচ্ছেই, কিন্তু আরেকটা হচ্ছে ইউটেকটয়েড রিয়াকশনটা যদি আমি দেখি, রিয়াকশন যদি দেখি তাহলে হবে হচ্ছে গামা ইকুইলিব্রিয়ামে যখন আমি কুল করব এক্স ইউ টি ইউ কম্পোজিশন টেম্পারেচার ফিক্সড, সেখানে আলফা বিটাতে ভেঙে যাবে। আলফা বিটার এখানে ডিফারেন্ট স্ট্রাকচারস, ক্রিস্টাল স্ট্রাকচার, কিন্তু কম্পোজিশনটাও কিন্তু আলাদা। তার মানে ইউটেকটয়েড রিয়াকশানেও কিন্তু মানে আমি যখন ইউটেকটিক রিয়াকশানটা দেখেছি তখন লিকুইডটা দুটো ডিফারেন্ট ফেজে ভেঙে যাচ্ছে, তার ক্রিস্টাল স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে কিন্তু দুটোর কম্পোজিশন আলাদা। আবার ইউটেকটয়েড রিয়াকশানটা হচ্ছে যে একটা সলিড দুটো সলিডে ভেঙে যাচ্ছে দুটো আলাদা কম্পোজিশনে, এবং এখানে আমি আলফা বিটার জায়গায় S1 প্লাস S2ও করতে পারি যখন এ এবং বি এর ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম হবে। ওকে, আর এটার ক্ষেত্রে এ এবং বি ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে ফাইন। তা এইটা হচ্ছে ইউটেকটয়েড এবং ইউটেকটিক ফেজ ডায়াগ্রামের যে করেসপন্ডেন্স। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানেও টি নট করা যায়। টি নটটা আমি দেখেছি সবসময় টু ফেজের মধ্যে থাকবে, এখানেও টি নট থাকবে। এই টি নটটা, এটা টি নট বিটা, এটা টি নট আলফা, এবং এই টি নটটা কিন্তু দুটো যে ট্রান্সফরমেশন হয় গামা টু বেনাইট অথবা গামা টু মার্টেনসাইট, আয়রনের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে আমরা পরে ফেজ ডায়াগ্রাম দেখাবো, আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামে এরকম ইউটেকটয়েড সেকশন আছে এবং সেখানে অনেক রকম ফেজ ট্রান্সফরমেশন হয়। তার মধ্যে একটা ফেজ ট্রান্সফরমেশন হচ্ছে গামা থেকে বেনাইট হয় কিংবা গামা থেকে মার্টেনসাইট হয়, সেখানে এই টি নট পয়েন্টটা খুব কাজে লাগে, ঠিক আছে। আর ইউটেকটিক ট্রান্সফরমেশনের সময় আমার এই টি নট লাইনটা কিন্তু ডিসাইড করে পার্টিশনলেস ট্রান্সফরমেশন হবে না পার্টিশনিং ট্রান্সফরমেশন হবে। পার্টিশনলেস মানে হচ্ছে একটা লিকুইড থেকে একটা পার্টিকুলার সলিড তৈরি হবে, কম্পোজিশন চেঞ্জ হবে না। কিন্তু অন্যদিকে পার্টিশনিং ট্রান্সফরমেশন হচ্ছে যখন লিকুইড থেকে ট্রান্সফরমেশন হবে তখন কম্পোজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তা আর এই ইউটেকটয়েডেরও ক্ষেত্রে ওরকমই হতে পারে যে গামা থেকে যখন আরেকটা ফেজ আসবে যদি ওই টি নট লাইনের বাঁদিকে থাকে তাহলে কিন্তু আমার পার্টিশনিং ট্রান্সফরমেশন হবে, মানে দুটো ফেজে ভেঙে যাবে। আর যদি ডান দিকের কম্পোজিশনগুলো থাকে তাহলে পার্টিশনলেস হতে পারে এবং সেখানে কিন্তু আমার কুলিং রেটটা বেশি হতে হবে। কিন্তু এইগুলো কিন্তু আমরা বেশি আলোচনা করব না, এটা পুরোপুরি সলিডিফিকেশন এবং ফেজ ট্রান্সফরমেশন রিলেটেড ডিসকাশন, তো আমরা সেটা করব না। ওকে, একটু কারেকশান আছে। আমরা যে পার্টিশনিং ট্রান্সফরমেশনটা বলেছিলাম না, সেটা হচ্ছে যে আমরা যদি টি নট পয়েন্টের ডান দিকের কম্পোজিশন নিই তাহলে কিন্তু আমার পার্টিশনিং ট্রান্সফরমেশন হবে, এটা একটু কারেকশান আছে। টি নট টেম্পারেচার, টি নট পয়েন্টের ডান দিকে পার্টিশনিং ট্রান্সফরমেশন হবে আর বাঁ দিকে পার্টিশনলেস ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ও লিকুইডের ইউটেকটিক ক্ষেত্রে লিকুইড থেকে একটা সিঙ্গেল ফেজ হবে মানে পার্টিশনলেস ট্রান্সফরমেশন, মানে সিঙ্গেল ফেজ সেম কম্পোজিশনে সলিড তৈরি হবে, তার মানে সুপার স্যাচুরেটেড সলিড তৈরি হবে, ঠিক আছে। আর
টি নট টেম্পারেচারের পয়েন্টের ডান দিকে যদি কম্পোজিশনগুলো নিই তাহলে কিন্তু সেইগুলো পার্টিশনিং ট্রান্সফরমেশন হবে। এই কারেকশনটা তোমরা একটু করে নিও, কিন্তু এইটা আমাদের ডিসকাশনের পার্ট নয়। ওকে, কিন্তু এটার একটা গুরুত্ব আছে ফেজ ট্রান্সফরমেশনের সময়। তা আমরা দেখলাম ইউটেকটয়েড এবং ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম কী করে হয় সেটা বুঝলাম। তা এইবারে আমাদের আরেকটা ফেজ ডায়াগ্রাম দেখার আছে, সেটা হচ্ছে পেরিটেকটিক ট্রান্সফরমেশন। পেরিটেকটিক ট্রান্সফরমেশন যে দেখা যাক কী করে হয়। তো পেরিটেকটিক ট্রান্সফরমেশনে যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি ফেজ ডায়াগ্রামটা এখানে আমি ফেজ ডায়াগ্রামটা সোজা ড্র করছি, কিংবা আমি ফেজ ডায়াগ্রামটা ড্র করি ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে। এবারে আমি যদি ধরি যে পেরিটেকটিক ট্রান্সফরমেশনের সংজ্ঞাটা কি, লিকুইড প্লাস আর একটা সলিড সলিউশন ডেল্টা দুটো রিঅ্যাক্ট করবে একটা পার্টিকুলার টেম্পারেচার এবং কম্পোজিশনে, তখন দুটো রিঅ্যাক্ট করে একটা সিঙ্গেল ফেজ হবে। আমি ডেল্টাটাকে সলিড সলিউশন, গামাটাকেও সলিড সলিউশন, আর লিকুইডটা লিকুইড সলিউশন। ফাইন, এইটা হচ্ছে পেরিটেকটিক ট্রান্সফরমেশনের রিয়াকশন, পেরিটেকটিক রিয়াকশন। আর এইখানে কি হয়, আমার ডায়াগ্রামটা এরকম হয়, এটা টেম্পারেচার। তা আমরা আগের ডায়াগ্রামটা একটু ফিরে যাই। জেনে রাখবে যে ফেজ ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসটা কম্পোজিশন আর ওয়াই অ্যাক্সিসটা টেম্পারেচার, সেটা আমি মেনশন করিনি, বাট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তা এখানেও কিন্তু এটা টেম্পারেচার অ্যাক্সিস, এটা কম্পোজিশন, এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1। এখানে যে ডায়াগ্রামটা হয় সেটা এরকম। আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করি। এটা ডেল্টা, এটা ডেল্টা প্লাস গামা, এটা গামা, এটা গামা প্লাস লিকুইড, এটা লিকুইড, এটা লিকুইড প্লাস ডেল্টা। আমি যদি এই পয়েন্টটাকে দেখি, এই পয়েন্টটার হচ্ছে আমি কম্পোজিশনটা ধরতে পারি এক্সপি আর টেম্পারেচারটা ধরতে পারি টিপি। পেরিটেকটিক হওয়ার জন্য আমি পি সাবস্ক্রিপ্টটা নিচ্ছি, তাই তো। তো এখানেও আমি কিন্তু ওই ফ্রি এনার্জি কম্পোজিশন ড্র করতে পারি, ঠিক আছে। তাই আর এই টিপি পয়েন্ট আমি দেখছি এই দুটো ফেজ রিঅ্যাক্ট করে আমি গামা, সিঙ্গেল ফেজ গামাতে আসছি। তা আমি তিনটে টেম্পারেচারের ফ্রি এনার্জি কম্পোজিশন ড্র করছি। একটা টেম্পারেচার হচ্ছে এটা, একটা টেম্পারেচার হচ্ছে সেম অ্যাজ টিপি, এটা হচ্ছে T1, আর একটা টেম্পারেচার ধরা যাক এটাকে আমি একটু স্লাইড চেঞ্জ করলাম, এটা T2-তে, T2-তে। আর এখানে হচ্ছে আলফা এ এবং বি ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, তখন এই T1 টেম্পারেচারে কীরকম ফেজ ডায়াগ্রাম হবে, কীরকম ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম হবে সেটা দেখা যাক। এটা ডেল্টা, এটা লিকুইড, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে গামা। এবং একটা জিনিস খেয়াল করে, এখানে লিকুইডটা একটু চেঞ্জ করি, এখানে G2 লিকুইড, দিস ইজ G2
গামা আর এটা G2 ডেল্টা। তা টি টেম্পারেচার কোন টেম্পারেচারে? T1 এ। এটা G ভার্সেস XB। যদি আমি এটা দেখি তাহলে আমি দেখব যে একটা কমন ট্যানজেন্ট আসছে স্টেবল ফেজটার জন্য। এটা হচ্ছে XB ডেল্টা লিকুইড আর এটা হচ্ছে XB লিকুইড ডেল্টা। লিকুইড ফেজের কম্পোজিশন, তাই জন্য ফার্স্টে L লেখা হয়েছে, আর ডেল্টাটা হচ্ছে কোন ফেজটার সঙ্গে ইকুইলিব্রিয়াম আছে সেটা দেখা গেছে। এবারে যদি আমি এই টেম্পারেচারে T1 টেম্পারেচারে দেখি এই দুটো কম্পোজিশন কোথায় আসছে, একটা কম্পোজিশন আসছে এইখানে XB ডেল্টা লিকুইড, আর একটা কম্পোজিশন আসছে এখানে XB লিকুইড ডেল্টা। আর এই দুটোর মাঝখানে আমি ডেল্টা প্লাস লিকুইড স্টেবল, এটার বাঁ দিকে ডেল্টা স্টেবল, এটার ডান দিকে লিকুইড স্টেবল। ওইখানেও ফ্রি এনার্জি কন্ডিশন ধরে কার ফ্রি এনার্জিটা লোয়েস্ট ওই জোনে সেটা স্টেবল হবে। তো এরকম পেলাম। এবারে আমি পিতে যদি ধরি, XB এখানে এরকম হবে। এই দুটো লাইন রিলেটিভলি নিচের দিকে মুভ করবে আর এইটা উপর দিকে মুভ করবে যখনই টেম্পারেচার আমার কমতে থাকবে। ওকে, তাই এরকম আসবে। ওকে, এবার এখানে দেখব আমার কমন ট্যানজেন্ট একটা আসছে, লিকুইড লাইনটাকে একটু নিচে করি। তা G2 লিকুইড, G2 গামা, G2 ডেল্টা। আমি একটা কমন ট্যানজেন্ট যখনই ড্র করলাম আমি কম্পোজিশনগুলো পাবো এখানে। সেই কম্পোজিশন হচ্ছে XB কার কম্পোজিশন, ডেল্টা কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, গামার সঙ্গে লিকুইডের সঙ্গে। এটা XB গামা কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, ডেল্টা এবং লিকুইড। আর এটা হচ্ছে XB লিকুইড কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, লিকুইড গামা আলফা। তা এখানে ওই কম্পোজিশনগুলো কোথায় আসছে দেখা যাক। এইটা হচ্ছে XB ডেল্টা লিকুইড গামা লিকুইড। এইটা হচ্ছে এই কম্পোজিশনটা হচ্ছে XB লিকুইড গামা ডেল্টা, আর এই কম্পোজিশনটা হচ্ছে XB গামা ডেল্টা লিকুইড, আর এটাই হচ্ছে XP কম্পোজিশন। থ্রি ফেজ পেয়ে গেলাম। দেখা যাক কোন কোন ফেজগুলো আসছে ওই টেম্পারেচারে। এই দুটোর মাঝখানে কোন ফেজটা আসছে, ডেল্টা প্লাস গামা প্লাস লিকুইড, কারণ এটা থ্রি ফেজ ইকুইলিব্রিয়ামে আছে। তো এটার মাঝখানে আছে হচ্ছে, অথবা লিকুইডটা লেখার দরকার নেই, আমি যদি, কিন্তু তিনটে ফেজই কিন্তু থাকবে ওইখানে ওই পয়েন্টটাতে। এইটা এই দুটো জোনের মধ্যে রয়েছে হচ্ছে গামা প্লাস লিকুইড, এটার ডান দিকে ডেফিনেটলি লিকুইড আর এটার বাঁ দিকে ডেফিনেটলি ডেল্টা। আমি দেখছি তিনটে ফেজই এইগুলোই রয়েছে, কিন্তু এখানে রয়েছে লিকুইড, এই দুটোর মাঝখানে লিকুইড
ডেল্টা অথবা আমি এভাবে বলতে পারি এই পয়েন্টে যখন কম্পোজিশনটা আসবে, এই পয়েন্টে যখন কম্পোজিশনটা আসবে তখন আমরা এই রিয়াকশানটা পাবো এবং পেরিটেকটিক রিয়াকশানটা পাবো এবং তিনটে ফেজই কিন্তু কোএক্সিস্ট করবে। আর এখানে যদিও দেখা আছে ডেল্টা গামা বলে, গামা ডেল্টা গামা লিকুইড বলে, কিন্তু এই কমন ট্যানজেন্টের মাঝখানে ওই তিনটে কম্পোজিশন কিন্তু থাকবে এবং ওই তিনটে ফেজই কিন্তু যে কম্পোজিশনগুলো হবে সেগুলো কিন্তু ওই তিনটে কম্পোজিশন, এবং অ্যাকচুয়ালি একটু নিচে গেলেই তখন ওই দুটো ফেজে ভেঙে যাবে। ঠিক আছে, তখন আর কিন্তু লিকুইডটা মেটাস্টেবল হয়ে যাবে। ওকে, এরকম একটা পেলাম। আরেকটা হচ্ছে আমি যদি T2-তে নিয়ে যাই, এটা হচ্ছে TP-তে। xp xa equal to 1, xp equal to 1। আর আমরা আগেও ডিসকাস করেছি যে যদিও এই দুটো জোনকে দেখানো হচ্ছে এখানে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে কিন্তু কোনটার কত ফ্র্যাকশন সেটা বলা যায় না। ঠিক আছে, সেটা একদমই বলা যায় না। তার অফ ইকুইলিব্রিয়ামে গেলেই বোঝা যায় যে কখন কোনটার ফ্র্যাকশন হবে। সেখানে শুধু বলা যায় যে এই যে কমন ট্যানজেন্ট তিনটে ডায়াগ্রামের ওপরে পড়েছে, আমি বলতে পারি যে তিনটে ফেজই কিন্তু কোএক্সিস্ট করবে এবং কম্পোজিশনগুলো ওই তিনটে কম্পোজিশন হবে আর কি, তাই তো? এইবারে যদি আমি T2-তে নিয়ে যাই, সেখানে আমার ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামগুলো কীরকম হবে দেখা যাক। তখন ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা এরকম হবে, এটা আলফার, এটা আলফার G2 আলফা, আর গামাটা তখন একটু নিচে নেমে যাবে। এটা হচ্ছে G2 গামা, এখানে একটু ওয়াইড করি, এটা G2 গামা, আর লিকুইডটা একটু ওপরে উঠে যাবে, এরকম হবে। ঠিক আছে, এবারে যদি আমি কমন ট্যানজেন্ট দেখি, স্টেবল কমন ট্যানজেন্ট, সেইটা হবে, একটা হবে এইখানে, আর একটা হবে এইটা। এবারে কম্পোজিশনগুলো দেখা যাক। এটা হচ্ছে XP কার কম্পোজিশন, এটা আলফা নয় ডেল্টা হবে। ডেল্টা ফেজের আমি ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম ড্র করছি। X ডেল্টা কার সঙ্গে ইকুইলিব্রিয়াম, গামা, এটা হচ্ছে XB গামার কম্পোজিশন ইন ইকুইলিব্রিয়াম উইথ ডেল্টা, এটা হচ্ছে XB গামার কম্পোজিশন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড, আর এটা হচ্ছে XB লিকুইড ইন ইকুইলিব্রিয়াম উইথ গামা, তাই তো? এইখানে দেখা যাক আমার চারটে কম্পোজিশন আছে কিনা। এইটা হচ্ছে XB ডেল্টা ইন ইকুইলিব্রিয়াম উইথ গামা, এটা হচ্ছে XB গামা ইন ইকুইলিব্রিয়াম উইথ ডেল্টা, এটা হচ্ছে XB গামা ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড, এটা হচ্ছে XB লিকুইড ইন ইকুইলিব্রিয়াম উইথ গামা। তার মানে ওই পয়েন্টগুলো পেয়ে গেলাম, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো। আর কোন কোন ফেজগুলো কোথায় স্টেবল হবে, এই ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম থেকেই বোঝা যাচ্ছে যে কোন জোনে আমার কার ফ্রি এনার্জিটা লোয়েস্ট, সেই অনুযায়ী আমার স্টেবল ফেজগুলো হবে। এই দুটোর মাঝখানে আমার ডেল্টা গামা থাকবে, এটার বাঁ দিকে ডেল্টা, এটার মাঝখানে গামা সিঙ্গেল ফেজ, এটার মাঝখানে গামা প্লাস লিকুইড, আর এটার ডান দিকে লিকুইড, তাই তো? তো এখানে দেখা যাক, এটার বাঁ দিকে ডেল্টা, এখানে ডেল্টা প্লাস গামা, এখানে গামা,
গামা প্লাস লিকুইড আর এখানে লিকুইড, তার মানে কমপ্লিট ম্যাচ করছে। তো এরকম করে আমরা ওই পেরিটেকটিকের করেসপন্ডেন্স ফ্রি এনার্জি ডায়াগ্রাম করতে পারি এবং এই ফ্রি এনার্জি ডায়াগ্রামগুলো ক্যালকুলেট করে করে আমরা পেরিটেকটিক ফেজ ডায়াগ্রাম ড্র করতে পারি। তা তোমরা যেরমভাবে আমরা ইউটেকটিক ডায়াগ্রাম ড্র করেছিলাম সেরকম করেই তোমরা প্র্যাকটিস করবে কি করে আমার যদি আমি আরও হাই টেম্পারেচার থেকে শুরু করি, যদি আমি এই টেম্পারেচারটা নিই, এই টেম্পারেচার, তারপরে মেল্টিং পয়েন্ট অফ এটা হচ্ছে টিএম এ, এটা হচ্ছে টিএম, এটা আস্তে আস্তে যদি মুভ করি আমি দেখব একটা পয়েন্টে এগুলো মার্জ করে যাবে, মার্জ করলে এটা টিএম বি হবে। সেরকম করেও কিন্তু আমরা ফেজ ডায়াগ্রাম আসতে পারে ফ্রম ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম। তোমরা ওই ডিফারেন্ট টেম্পারেচার করে দেখবে যে কী করে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামগুলো চেঞ্জ করছে। এবং তোমাদের যেটা করতে হবে রিলেটিভ পজিশন, যে তিনটে ফ্রি এনার্জি প্লট আছে লিকুইড, ডেল্টা এবং গামা, সেই রিলেটিভ পজিশনগুলো চেঞ্জ করে করে তোমরা কিন্তু ফেজ ডায়াগ্রামের করেসপন্ডেন্স আনতে পারো। ঠিক আছে, তা আমরা তিনটে মেজর যে ফেজ ডায়াগ্রাম হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে পেরিটেকটিক ফেজ ট্রান্সফরমেশন। আর একটা জিনিস বলার আছে, পেরিটেকটিক পয়েন্ট আমি যদি এই পয়েন্টটার আমি এফ ক্যালকুলেট করি, ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা কী হবে +1, কারণ প্রেশার তো সবসময় 1 অ্যাটমসফিয়ারে রয়েছে। সিটা কত, এ এবং বি বাইনারি, তার মানে দুটো কম্পোনেন্ট। ফেজ কটা, ওই পেরিটেকটিক তিনটে ফেজ কোএক্সিস্ট করছে, সেই তিনটে ফেজ হচ্ছে ডেল্টা, গামা আর লিকুইড, আর 1 এটা হচ্ছে 0। তার মানে এটাও কিন্তু পেরিটেকটিক পয়েন্টটাও কিন্তু ইনভ্যারিয়েন্ট রিয়াকশন, ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। তো এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট, এই যে পেরিটেকটিক রিয়াকশন যে পয়েন্টটায় হচ্ছে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হচ্ছে পেরিটেকটিক। এবং রিয়াকশনটাকে ইনভ্যারিয়েন্ট রিয়াকশনও বলতে পারি। ঠিক আছে, তো আমরা তিনটে ফেজ ডায়াগ্রামই বুঝলাম। এবার আমাদের এক্সাম্পল দেওয়া যাক, যে এতগুলো ফেজ ডায়াগ্রাম যে আমরা শিখলাম তার এক্সামগুলো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল এক এক করে আমরা দেখাতে থাকি। ওকে, সেটার জন্য কি করতে হবে, আমি এইখান থেকে বেরিয়ে আসি। তো আমরা কিছু এক্সাম্পল দেবো বাইনারি ফেজ ডায়াগ্রামের। তো প্রথম এক্সাম্পলটা দেওয়া যাক, যেখানে ক্রিস্টাল স্ট্রাকচার এ এবং বি যে মেটাল দুটো সেটার সেম এবং আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম দেয়। এবং এখানে আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম হচ্ছে কপার নিকেল সিস্টেমে, এবং কপার নিকেল সিস্টেমে আমার লিকুইড ফেজ আছে, এখানে লিকুইড ফেজ, এইখানে লিকুইড ফেজ, এখানে সলিড ফেজ, সলিড সলিউশন, এখানে সলিড এবং লিকুইড দুটোই থাকবে। এবং যখনই আমরা এইটাকে বলে লিকুইডাস লাইন, এটাকে বলে সলিডাস লাইন, ফাইন। তা এই লিকুইডাস এবং সলিডাস লাইনের বেসিসে আমার কোনো একটা কম্পোজিশন যখন আমি ওই আই এর মাঝখানে নিয়ে আসবো দুটো ফেজে ভেঙে যাবে। ঠিক আছে, তা আমি যদি এই একটা পার্টিকুলার কম্পোজিশন নিই, এখানে আমার সিঙ্গেল ফেজ হবে, এখানেও সিঙ্গেল ফেজ হবে, মানে দুটোই একটাতে লিকুইড হবে আর একটাতে সলিড হবে। আর যদি আমি এই টেম্পারেচারে দেখি, দেখব আমি এই দুটো কম্পোজিশনে ভেঙে যাবে। ওকে, সিমিলারলি যদি আমি এই টেম্পারেচারে দেখি, আমি দেখব কম্পোজিশন দুটো এরকম হবে। ঠিক আছে, এবং ডিফারেন্ট কম্পোজিশনে ভাঙতে শুরু করবে ওই পার্টিকুলার টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যখন এ এবং বি, কপার এবং নিকেল দুটোরই ক্রিস্টাল স্ট্রাকচার সেম, এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক। ফাইন। তারপরে আসছে একটা, সেখানে আমি দেখতে চাই যে সেম ক্রিস্টাল স্ট্রাকচার হলো এ আর বি এর, কিন্তু ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম দিয়ে দেবে। ইউটেকটিক ফেজ ডায়াগ্রামের জন্য কি দরকার ছিল, আমার এনথালপি অফ মিক্সিং সেটা হচ্ছে পজিটিভ হতে হবে, তাই তো? সেটাই আমাদের ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম দিয়েছে। এখানে সিলভার এবং কপারের দুটোরই ক্রিস্টাল স্ট্রাকচার কিন্তু এফসিসি, কিন্তু এই দুটোর অ্যাটমিক সাইজ যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি। ঠিক আছে, তা এটা ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম দেয়। এবং ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম এখানে কি কি আছে, এটা হচ্ছে লিকুইডাস লাইন, এটাও হচ্ছে লিকুইডাস, এইটা হচ্ছে
সলিডাস, এটাও কিন্তু সলিডাস, এইটা হচ্ছে সলভাস, এটা হচ্ছে সলভাস, ফাইন। আর এই পয়েন্টটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। আর ইউটেকটিক পয়েন্ট হচ্ছে যে লোয়েস্ট টেম্পারেচার এবং একটা পার্টিকুলার কম্পোজিশন যেটায় লিকুইড স্টেবল হয়, ঠিক আছে। এই টোটাল ফেজ ডায়াগ্রামে দেখা যাচ্ছে লিকুইডের স্টেবিলিটি মানে এই পয়েন্টে লোয়েস্ট টেম্পারেচার আমি ওই লিকুইডটা আমি লিকুইড হিসেবে পাচ্ছি, ঠিক আছে। আর যত কম্পোজিশন এদিকে নিয়ে যাবো আর এদিকে নিয়ে যাবো বাঁ দিকে ডান দিকে, আমার লিকুইডের যে স্টেবিলিটি পয়েন্টটা মানে লিকুইড এক্সিস্টেন্স কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে। এটা হচ্ছে একটা ফেজ ডায়াগ্রাম, ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম, যখন ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম হয়। এটা একটা ফেজ ডায়াগ্রাম যেটা ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার এ এবং বি। এটা হচ্ছে লেড টিন ফেজ ডায়াগ্রাম। লেড টিনের যে ফেজ ডায়াগ্রামটা দেখা যাচ্ছে সেটায় দেখা যাচ্ছে যে টিনের সলিউবিলিটি ইন লেড বেশি, কিন্তু লেডের সলিউবিলিটি ইন টিন কম। এবং এটার একটা খুব প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে। আমরা এই ফেজ ডায়াগ্রামটাকে ইউজ করে শোল্ডার বানিয়েছি, লেড টিন শোল্ডার, যেটা এই কম্পোজিশনটা, এই শোল্ডারটা বানিয়েছি। এবং শোল্ডার কি কাজে লাগে? জয়নিংয়ে কাজে লাগে। এবং শোল্ডার কি করা হয়? ইলেকট্রনিক মেটেরিয়াল যখন ইলেকট্রনিক সিস্টেমে যখন জয়নিং করা হয় তখন শোল্ডার করা হয়, সেখানে যেন হিট এফেক্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তাই জন্য একটা লো টেম্পারেচার ওইটাকে ওই দুটো সিস্টেমকে জয়েন করতে হয়, সেটা বেস মেটাল যেটা জয়েন করছি সেটা যেন না গলে যায়, ঠিক আছে, সেটার যেন কোনো রকম মেল্টিং না হয়। এবং কেন এটা করা যায় সেটা হচ্ছে, আমি যদি দেখি এই পয়েন্টটা যেটা ইউটেকটিক পয়েন্ট আমরা দেখেছি যে লোয়েস্ট টেম্পারেচার যেখানে লিকুইড স্টেবল হয়। এবং শোল্ডার করার জন্য কিছুটা পার্ট লিকুইড হতে হবে, এবং লিকুইড কি করে? দুটো পার্টকে জয়েন করে রাখে সারফেস টেনশনের জন্য, ঠিক আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে 183 ডিগ্রি সেলসিয়াসে আমি কিন্তু শোল্ডার পেয়ে যাই। আমি একটা পয়েন্ট পাচ্ছি একটা কম্পোজিশনে 61.9 ওয়েট% টিনে, সেখানে 183 ডিগ্রি সেলসিয়াসে ওই পার্টিকুলার কম্পোজিশনটা অ্যাজ এ পিওর মেটাল হিসেবে বিহেভ করছে, ঠিক আছে। এবং সেটা আমার একটা সিঙ্গেল টেম্পারেচার ওটা মেল্ট করছে, ফলে আমার শোল্ডার বানাতে সুবিধা হয়। এটা হচ্ছে একটা পার্টিকুলার ফেজ ডায়াগ্রাম যেখানে এ এবং বি এর, লেড এবং টিনের ক্রিস্টাল স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট। এটা একটা ফেজ ডায়াগ্রাম যেটা হচ্ছে সেম ক্রিস্টাল স্ট্রাকচার এ এবং বি, এখানে নিকেল এবং অ্যালুমিনিয়াম দুটোরই এফসিসি, কিন্তু এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যেটাকে আমরা কনগ্রুয়েন্ট মেল্টিং বলি। আমরা আগে ফেজ ডায়াগ্রাম একটা ড্র করেছিলাম, যদি তোমরা পুরনো লেকচারে যাও তাহলে দেখবে এরকম একটা ফেজ ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম, দুটো আই তৈরি হয়, ওকে। এবং হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে এক্স বি, এই পয়েন্টটা আমরা বলেছিলাম কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। এখানেও একটা কনগ্রুয়েন্ট মেল্টিং আছে এবং অ্যালুমিনিয়াম নিকেলের, এবং এইটা অ্যালুমিনিয়াম নিকেলটা কিছু 50-50 কম্পোজিশনে থাকে, এবং সেই কম্পোজিশনে ওইটা মানে সিঙ্গেল ফেজ এবং পিওর মেটাল হিসেবে বিহেভ করে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে দুটো এন্ডে নিকেলের মেল্টিং পয়েন্ট আর অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট তার থেকেও কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টটাকে অনেক বেশি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্রিপ রেজিস্ট্যান্স অ্যালয় বানানোর জন্য এটা খুব কাজে লাগে কনগ্রুয়েন্ট মেল্টিং, ঠিক আছে। তো এটা একটা ফেজ ডায়াগ্রাম যেখানে কনগ্রুয়েন্ট মেল্টিং থাকছে, ফাইন। আরেকটা ফেজ ডায়াগ্রাম যেটা দিয়ে শেষ করবো আমাদের ডিসকাশনটা, সেটা হচ্ছে যে আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। আমরা আয়রন অ্যালয় ছাড়া এখনও কিন্তু টেকনোলজি মানে কোনো একটা স্ট্রাকচারকে ভাবতে পারি না, ঠিক আছে। ব্রিজ থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার স্টিলের প্রয়োজন হয়। কাস্ট আয়রনের প্রচুর প্রয়োজন আছে, যেমন আমার ইঞ্জিন ব্লকস কিংবা ইঞ্জিন হেড গাড়ির, সেগুলো বানাতে কিন্তু ম্যানিফোল্ড, গিয়ার বক্স, এগুলো বানাতে আমার কাস্টিং প্রয়োজন হয়, আয়রন কাস্টিং প্রয়োজন হয়। সেই পার্টিকুলার অল দোজ অ্যালয়েস, মানে ওই যে অ্যালয়গুলো দেখা গেছে সেই অ্যালয়গুলো কিন্তু মেজর কম্পোনেন্ট থাকে হচ্ছে, মানে দুটো কম্পোনেন্ট থাকতেই হবে, সেটা হচ্ছে আয়রন এবং কার্বন।
এবং তার সঙ্গে থাকে কিছুটা ম্যাঙ্গানিজ, কিছুটা সিলিকন, কিছুটা ক্রোমিয়াম, কিছুটা ভ্যানাডিয়াম, এবং সেই অ্যামাউন্টগুলো বেশিও হতে পারে। যেমন স্টেনলেস স্টিলে আমার ক্রোমিয়াম খুব বেশি থাকে, 18% পর্যন্ত থাকে, নিকেল থাকে 8%, ঠিক আছে, কিন্তু কার্বন খুব কম থাকে। আবার আমি যদি দেখি টুল স্টিল, সেখানে কিন্তু কার্বন অনেকটা বেশি থাকে, ঠিক আছে। আবার কাস্ট আয়রন যদি যাই, আমি যদি ইঞ্জিন ব্লকস, ইঞ্জিন হেড দেখি, কার্বন কন্টেন্ট তখন হয়ে যায় প্রায় 3.2% কার্বন হয়ে যায়, ঠিক আছে। ফলে মেজর হচ্ছে কার্বন এবং আয়রন, তারপরে আরও কিছু এলিমেন্ট অ্যাড করা যেতে পারে, এবং আমার সেই এলিমেন্টের অ্যাডিশনটা ডিপেন্ড করছে কী ধরনের আমার স্টিল দরকার, কী ধরনের কাস্ট আয়রন দরকার। কিন্তু আমার বেস যে ফেজ ডায়াগ্রামটা, সেটা কিন্তু আয়রন কার্বন। আর এই যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে মেটাস্টেবল আয়রন কার্বন, মেটাস্টেবল আয়রন কার্বন ডায়াগ্রাম। আর এখানে কার্বন এবং আয়রনের এই দিকটা হচ্ছে আয়রন, এই দিকটা হচ্ছে Fe3C, আর মাঝখানে পার্সেন্টেজ অফ কার্বন আছে, এটা কিন্তু ওয়েট পার্সেন্ট হিসেবে দেওয়া আছে। ওকে, এইবারে এখানে মেটাস্টেবল কেন বলা হচ্ছে, এখানে যদি দেখি যে এখানে Fe3C বলে একটা ফেজ আছে, কিন্তু কার্বনের যে স্টেবল ফর্ম সেটা হচ্ছে গ্রাফাইট, ওকে, সেই গ্রাফাইটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তা কেন মেটাস্টেবল? আমি যদি দেখি Fe3C আর গ্রাফাইট, ওটাকে আমি কার্বন দিয়েও ধরতে পারি, তাহলে যদি দেখি, তাহলে আমি দেখব Fe3Cটা এনার্জি যদি অ্যাক্সিস, এখানে একটা এনার্জি অ্যাক্সিস ড্র করা যায়, এটা ডিস্টেন্স অ্যাক্সিস, ওকে, এটা এনার্জি অ্যাক্সিস, তাহলে আমি দেখব যে Fe3Cটা কিন্তু গ্রাফাইটের ওপরে আছে। এটাও একটা মিনিমা রয়েছে, এখানেও একটা এনার্জি মিনিমা রয়েছে, কিন্তু গ্রাফাইটটা হচ্ছে গ্লোবাল এনার্জি মিনিমাতে রয়েছে, Fe3Cটা তার একটু ওপরে একটা মিনিমাতে রয়েছে। ফলে Fe3Cটা মেটাস্টেবল আর গ্রাফাইটটা হচ্ছে স্টেবল। এবং যেহেতু এখানে Fe3Cটা দেখতে পাচ্ছি এই ফেজ ডায়াগ্রামে, তাই জন্য এটাকে মেটাস্টেবল আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম বলে, ঠিক আছে। ওকে, তো এইবারে এখানে দেখা যাক অদ্ভুত একটা ডায়াগ্রাম, যেখানে কিন্তু তিনটে রিয়াকশনই রয়েছে। আমরা যে বলেছিলাম না যে তিনটে ইউটেকটিক, ইউটেকটয়েড এবং পেরিটেকটিক। ইউটেকটয়েড হচ্ছে এইটাতে, এখানে হচ্ছে solid gamma transforms to alpha এবং Fe3C, এটা হচ্ছে ইউটেকটয়েড, ইউটেকটয়েড রিয়াকশন। এইটা হচ্ছে ইউটেকটিক, যেটা লিকুইড গামা প্লাস Fe3Cতে ভেঙে যাচ্ছে। আর এই পয়েন্টটা হচ্ছে পেরিটেকটিক, যেটা ডেল্টা প্লাস লিকুইড, এটা হয়ে যাচ্ছে গামা। আমি ইকুইলিব্রিয়ামে সাইন দিয়েছি, এটা পেরিটেকটিক। তার মানে তিনটে রিয়াকশনই আমার রয়েছে আর কি, এবং তিনটে ফেজ ডায়াগ্রাম একসঙ্গে দেখানো যাচ্ছে। ওকে, এই ফেজ ডায়াগ্রামে কিন্তু অসীম গুরুত্ব অ্যালয় ডেভেলপমেন্টের জন্য, ডিফারেন্ট টাইপ অফ কাস্ট আয়রন ডেভেলপমেন্টের জন্য। সেটা ডিসকাশন শুধু আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামের উপরই একটা 30-40 ঘন্টার লেকচার করা যেতে পারে, ঠিক আছে। তা আমরা অত আর ডিসকাস করবো না, আমরা শুধু দেখাতে চেয়েছিলাম যে ওই যে আমরা ডিফারেন্ট ফেজ ডায়াগ্রাম করেছিলাম না, পেরিটেকটিক, ইউটেকটিক আর ইউটেকটয়েড, সেগুলো কোনো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে পাওয়া যায় কি না। তা আমরা দেখতে পেলাম আয়রন কার্বন সিস্টেমে আমরা কিন্তু তিনটে ডায়াগ্রামই মার্জ করে দেখতে পাচ্ছি, পেরিটেকটিক, ইউটেকটয়েড এবং ইউটেকটিক। তা আমরা দেখলাম বেশ কিছু এক্সাম্পল দিয়ে যে কীরকম ধরনের প্র্যাকটিক্যাল ফেজ ডায়াগ্রাম দেখতে হয়, এবং সেগুলো ডেভেলপ করার জন্য কিন্তু ওই ফ্রি এনার্জি কম্পোজিশনের ইকুইলিব্রিয়াম ধরেই আমরা কিন্তু এগোতে পারি এবং এই ফেজ ডায়াগ্রামটা ডেভেলপ করতে পারি। তা আমরা দেখলাম যে কি করে ডিফারেন্ট ফেজ ক্রিস্টাল স্ট্রাকচার হলে এ আর বি এর কীরকম ফেজ ডায়াগ্রাম হয়। সেখানে আমার পেরিটেকটিক, ইউটেকটিক এবং ইউটেকটিক দেখা যেতে পারে আয়রন কার্বনে, আবার এতে দেখা যেতে পারে অ্যালুমিনিয়াম নিকেল সিস্টেমে কনগ্রুয়েন্ট মেল্টিং ফেজ দেখা যেতে পারে। আবার ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম আমার দুটো পার্টিকুলার এলিমেন্টের সেম ক্রিস্টাল স্ট্রাকচারও হতে পারে, আবার ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচারও হতে পারে, তাই তো। তো আমরা বেশ কিছু এক্সাম্পল কিন্তু আমরা বুঝলাম। তা আপাতত থামি, ধন্যবাদ।